প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাহিন ভাইয়া আবারও চলে এসেছি এবং বেশ কয়েকদিন আগে আমি একটা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করছিলাম যে কমেন্ট যদি বেশি হয় তাহলে হচ্ছে মেডিকেল ফিজিক্সের প্রশ্ন ব্যাংকের সলভ করার ক্লাস শুরু করব। তো সেখানে যে কমেন্টগুলো আসছে আমি খুব খুশি, খুব হ্যাপি তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। সো এই কারণে আজকে থেকে শুরু করতে যাচ্ছি মেডিকেল ফিজিক্সের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। ওকে, সো আমি কন্টিনিউয়াসলি একটার পর একটা অধ্যায় করে আপলোড করতে থাকবো। আর হ্যাঁ, তবে এই ভিডিও দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও, ঠিক আছে? একটা লাইক দিতে তোমার খুব কোনো কষ্ট নেই। সো অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবা। যাই হোক, কথায় ফিরে আসি। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, মানে যে অধ্যায়ের আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব, সে অধ্যায়ের নাম হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। হ্যাঁ, এই জ্যোতির্বিজ্ঞান অধ্যায় নিয়ে না আসলে কেউ কথা বলতে চায় না, কিন্তু আমি একটু চিন্তা করলাম যে আসলে এই চ্যাপ্টার নিয়ে তো কেউই বলতে চায় না, শুধু দাগায় দেয়, পড়ায় যায়। তা আমি একটু কথা বলি, আমি না একটু বুঝাই, একটু পড়ানোর চেষ্টা করি। ওকে, সো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এতটা বড় লোক না, বা আমার অত কিছু নাইও। অন্যান্য ভাইয়ারা এরকম হচ্ছে গিয়া সাইডে বোর্ড ইউজ করে, স্ক্রিন ইউজ করে, স্ক্রিনে কোশ্চেন আসে, পাশে সলভ ক্লাস করে, অথবা অনেক ভাইয়া দেখছি তোমার ডিজিটাল বোর্ড ইউজ করে। বাট আমি একেবারেই করি, আর আমার হচ্ছে এই হোয়াইট বোর্ডই একমাত্র ভালোবাসা। ওকে, সো আমি হোয়াইট বোর্ডই বেশি কমফোর্ট ফিল করি। সো প্রশ্নগুলো এখানে সাইড স্ক্রিনে উঠবে, আশা করি তোমরা সেখান থেকে দেখবে, আর এখান থেকে আমি প্রশ্নগুলো বলতেছি ইনশাল্লাহ। যাই হোক, হাতে খাতা কলম নাও, লেখা শুরু করো। ওকে, তো বিগত সালে মেডিকেলে মোটামুটি এখান থেকে 11 থেকে 12টার মতো প্রশ্ন আসছে, ঠিক আছে? 11 থেকে 12টার মতো প্রশ্ন আসছে, তো আমরা সেগুলাই এখন একটু দেখবো, সলভ করবো। তো প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার, ধুলা মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? ওকে, ধুলা মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? খুবই সিম্পল একটা কোশ্চেন, কত শতাংশ হাইড্রোজেন থাকে কোথায়? ধুলা মেঘে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ধুলা মেঘ নিয়ে একটু বলতে চাই। দেখো, ধুলা মেঘের অপর নাম হচ্ছে নেবুলা, নেবুলা বা ধুলা মেঘ। ওকে, বাংলাতে আমরা বলি নয়স্যু বয়স্যু লয়কার, নেবুলা। এখন এই নেবুলার আরেকটা নাম হচ্ছে তোমার গ্যাস পিণ্ড। হ্যাঁ, রাত্রবেলা মহাকাশের দিকে যখন তুমি তাকাবা, মানে খালি চোখে তো অবশ্যই না, অবশ্যই তোমাকে ভালো মানে টেলিস্কোপ দিয়ে দেখতে হবে। তো দেখবা যে হচ্ছে গিয়া লাল কালারের কিছু গ্যাস পিণ্ড এরকম ঘুরতেছে। আমি একটু ছবি দিয়ে দিচ্ছি, তুমি ছবি দেখলেই বুঝতে পারবে। এই যে লাল কালারের যে গ্যাস পিণ্ড দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার নেবুলা। তো এই নেবুলাটা বেসিক্যালি হচ্ছে গিয়ে গ্যাসের সমষ্টি। বেসিক্যালি কিসের সমষ্টি? গ্যাসের সমষ্টি। এখন প্রশ্ন হচ্ছে কি, যে ধুলা মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? তো দেখো, এই মহাবিশ্বে যা কিছুই তৈরি হয়েছে, ম্যাক্সিমাম নক্ষত্র এবং তোমার হচ্ছে গিয়ে গ্যালাক্সি, এগুলো সবই হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের তৈরি। যেমন আমাদের সূর্যর ম্যাক্সিমাম 99% হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। ঠিক আদার নক্ষত্রগুলো হাইড্রোজেন এবং হিলিয়ামের তৈরি। ওকে, আচ্ছা, তো এই নেবুলা এবং বা আমরা বলতে পারি গ্যাস পিণ্ড, এখানেও তোমার হচ্ছে গিয়ে বা ধুলামেঘ বলতে পারি, এখানেও হাইড্রোজেন এবং হিলিয়াম থাকবে। ওকে, তো মাথায় রাখবা যে নেবুলা বা গ্যাস পিণ্ড বা ধুলামেঘে হাইড্রোজেনের পরিমাণ 50 থেকে 75%। ওকে, 50 থেকে 75%, এবং হিলিয়ামের পরিমাণ 45 থেকে 20%। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো হাইড্রোজেনটা একবার চলে আসছে, তার মানে হিলিয়াম দিতে পারে। ওকে, আচ্ছা, এর সঙ্গে সঙ্গে সূর্যের পরিমাণটাও জানতে হবে। সূর্যের সানে হাইড্রোজেনের পরিমাণ 55%, 55%, এবং হিলিয়ামের পরিমাণ 44%। তাহলে টোটাল কত হয়? 99%, তাই না? টোটাল হচ্ছে 99%। বাকি যে 1% আছে, বাকি 1% অন্যান্য মৌলিক পদার্থ। ঠিক আছে, অন্যান্য মৌলিক পদার্থ। আর এইখানে দেখো, এই যে নেবুলাতে বা ধুলা মেঘে 5% কি থাকে? মৌলিক পদার্থ থাকে। এখন দেখো প্রশ্নে অপশন আছে কি? দেখো, প্রশ্নে অপশন আছে 65%, 70%, 60%, 75%। ওকে, তো ম্যাক্সিমাম অ্যান্সার কত আছে? 75%। মানে ম্যাক্সিমাম ভ্যালুটা তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 75%। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে, নিউট্রন তারকা সংকুচিত হয়ে কিসে পরিণত হয়? নিউট্রন তারকা সংকুচিত হয়ে, খেয়াল করো, নিউট্রন তারকা সংকুচিত হয়ে কিসে পরিণত হয়? ওকে, অপশন আছে কি? দেখো, অপশন আছে রেড জায়ান্ট বা রক্তিম দৈত্য। রেড মানে হচ্ছে লাল, আর জায়ান্ট মানে হচ্ছে দৈত্য। এটাকে রক্তিম দৈত্য বা লাল দানব বলতে পারি। তারপরে হচ্ছে তোমার ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, তারপরে আছে সুপারনোভা,
এবং তারপরে আছে তোমার হোয়াইট ড্রফ। হোয়াইট ড্রফ, হোয়াইট ড্রফ বাংলা মানে কি? হোয়াইট মানে হচ্ছে সাদা বা শ্বেত, ঠিক আছে, শ্বেত বা সাদা। ড্রফ মানে হচ্ছে বামন। ওকে, কৃষ্ণ গহ্বর ইংরেজি হচ্ছে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল। আর রেড জায়ান্টের বাংলা হচ্ছে তোমার রক্তিম দৈত্য। এখন এই প্রশ্নটা খুবই খুবই টাফ আমাদের জন্য, ঠিক আছে। নিউট্রন তারকা তোমার হচ্ছে সংকুচিত হয়ে কিসে পরিণত হয়? তো একটা তারকার সংকোচন মাথায় রাখবে, একটা তারকার সংকোচন মানে হচ্ছে তার সুপারনোভা হচ্ছে। একটা তারকার সংকোচন মানে কি? তার সুপারনোভা হচ্ছে। সো সুপারনোভা অ্যান্সার কখনোই হবে না। ওকে, সুপারনোভার আরেকটা মানে হচ্ছে তোমার একটা তারকার বিস্ফোরণ। তো তারকার সংকোচন আর বিস্ফোরণ দুইটা সেম জিনিস। ওকে, আপাতত জেনে রাখো সেম জিনিস। আচ্ছা, এবার দেখো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো? তো তারকার একটা জীবনের ধাপ আছে, সেই ধাপটা যদি আমরা সহজে মনে রাখতে পারি তাহলে হচ্ছে কি আমরা সহজে অ্যান্সার করতে পারবো। তো ধাপটা এভাবে মনে রাখবা, লাসু লাসু সানিক। ধাপটা এভাবে মনে রাখবা, লাসু সানিক। ওকে, এটা হচ্ছে তারকাদের জীবনের ধাপ। তাহলে লাতে হচ্ছে লাল দানব, তাহলে যে কোনো তারা প্রথমে কিসে থাকে? লাল দানব থাকে। তারপরে সু, সু মানে হচ্ছে সূর্য, তাহলে লাল দানবের পর সে কিসে পরিণত হয়? সূর্যে পরিণত হয়। অর্থাৎ লাল দানবের সুপারনোভা ঘটলে সে কিসে পরিণত হবে? সূর্যে পরিণত হবে। এবার সা, সা দিয়ে মনে রাখবা সাদা, তাহলে সাদা বামন বা হোয়াইট ড্রফ। তাহলে সূর্য যখন সুপারনোভা হবে সূর্যটা কিসে পরিণত হবে? সাদা বামন তারায় পরিণত হবে। এবার নি, নি দিয়ে মনে রাখবা নিউট্রন তারকা। নিউট্রন তারকা কেন বলা হয় জানো? কারণ এখানে অনেক অনেক পরিমাণে নিউট্রন গ্যাস থাকে, নিউট্রন গ্যাস। ওকে, তাহলে সাদা বামনের সুপারনোভা হলে সে নিউট্রন তারকাতে পরিণত হয়। আর ক, ক দিয়ে মনে রাখবা কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বর যাকে আমরা বলি ব্ল্যাক হোল। নিউট্রন তারকার সংকোচন বা সুপারনোভা হলে সে কিসে পরিণত হবে? কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। এই যে লাসু সানিক, এইটা হচ্ছে আমাদের তারকাদের জীবনের ধাপ। ওকে, তাহলে এখন প্রশ্ন ছিল নিউট্রন তারকা সংকুচিত হয়ে কিসে পরিণত হবে? অ্যান্সারটা হচ্ছে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। এর পরের কোশ্চেনটা হচ্ছে তোমার এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটি কার? খুবই সিম্পল কোশ্চেন। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটি কার? তো অ্যান্সারটা হচ্ছে তোমার স্টিফেন হকিং। স্টিফেন হকিং, এটা একদম মুখস্থ রাখার মতো একটা জিনিস। আর এটা বাংলা মানে হচ্ছে কালের সংক্ষিপ্ত ইতিহাস। আচ্ছা, তো এটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু এখান থেকে না আমি একটা ছোট্ট জিনিস পড়াবো। এই বইয়ের ভিতরে স্টিফেন হকিং পালসার থিওরির কথা বলছে। কিসের থিওরি? পালসার থিওরি। এখন পালসার থিওরির বাংলা মানে কি? পালসার থিওরির বাংলা মানে হচ্ছে স্পন্দনশীল তত্ত্ব। স্পন্দনশীল তত্ত্ব, পালসার থিওরির বাংলা মানে হচ্ছে স্পন্দনশীল তত্ত্ব। তো পালস, পালস মানে কি? আমাদের হার্টবিট কি হয়? পালস করে না? হার্টবিট পালস করে, মানে একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়। আমাদের হার্ট কি করে? একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়। তাহলে এটাকে আমরা কি বলি? একবার সংকুচন এবং একবার প্রসারণটাকে আমরা কি বলি? পালস বলি। তো মহাবিশ্বের ক্ষেত্রে হয় কি? মহাবিশ্ব মনে করো যে এই অবস্থায় আছে, মনে করো এই পেজটা একটা মহাবিশ্ব, এটা একটা মহাবিশ্ব। তো মহাবিশ্বটা মনে করো একসময় প্রসারিত হতে 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 এর প্রসারণ থেমে যাবে। প্রসারণ যখন থেমে যাবে তখন এটা আস্তে 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 সংকুচিত হওয়া শুরু করবে। সংকুচিত হচ্ছে 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 এই সংকুচিত হয়ে একটা, দেখো তো কিসে পরিণত হয়ে গেল? একটা বিন্দুতে পরিণত হয়ে গেল। সংকুচিত হয়ে একটা কিসে পরিণত হয়ে গেল? বিন্দুতে পরিণত হয়ে গেল। তাহলে দেখো এটাকে বলা হয় মহাসংকোচন। মহাসংকোচন, এটার ইংরেজি হচ্ছে বিগ ক্রাঞ্চ। বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন, এই কথা কিন্তু স্টিফেন হকিং ওনার বইতে বলছে। আচ্ছা, এবার দেখো মহাবিশ্বটা সংকুচিত হইতে হইতে কিসের মতো হয়েছে? একটা বিন্দুর মতো হয়েছে। এখন আবার এটা বিস্ফোরণ ঘটবে। তোমরা সবাই জানো যে এই মহাবিশ্ব একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, তাই না? সবাই জানো এটা। তো এখন এই বিন্দুটা কি করতেছে? বিস্ফোরণ ঘটতেছে, বিস্ফোরণ ঘটতেছে, বিস্ফোরণ ঘটতেছে, বিস্ফোরণ ঘটতে 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 দেখো তো এটা আবার অনেক বড় প্রসারিত হয়ে গেল। আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? প্রসারিত হয়ে গেছে। প্রসারিত হয়ে যাওয়ার পরে একসময় আবার তার যখন প্রসারণের মাত্রা শেষ হয়ে যাবে তখন আবার সে সংকুচিত হওয়া শুরু করবে, আবার সংকুচিত হবে। এটাকে আমরা বলবো বিগ ক্রাঞ্চ। আর এই যে প্রসারণটাকে আমরা বলবো কি? বিগ ব্যাং, তাই না? তাহলে দেখো এই যে একবার বিগ ক্রাঞ্চ আর একবার কি হবে? বিগ ব্যাং হবে। অর্থাৎ বিগ ক্রাঞ্চ হওয়ার পরে হবে বিগ ব্যাং, আর বিগ ব্যাং হওয়ার পরে হবে বিগ ক্রাঞ্চ। তাহলে মানে একবার সংকোচন একবার প্রসারণ। বিগ ক্রাঞ্চ মানে হচ্ছে মহাসংকোচন, বিগ ব্যাং মানে হচ্ছে মহা বিস্ফোরণ বা সম্প্রসারণ। তো এই যে বিগ ক্রাঞ্চ এবং বিগ ব্যাং, এটাকেই বলা হয় তোমার পালসার থিওরি বা স্পন্দনশীল তত্ত্ব।
স্টিফেন হকিং তার বইতে এই স্পন্দনশীল তত্ত্বের কথা বলে গেছে। এখন বর্তমান মহাবিশ্ব কি হচ্ছে, সংকুচিত হচ্ছে না প্রসারিত হচ্ছে? বর্তমানে বিজ্ঞানীদের ধারণা মতে বর্তমান মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। এখন কত বছর পরে এটা সংকুচিত হতে পারে? কত বছর পর এটা সংকুচিত হতে পারে? তো মনে রাখবা 8 × 10⁹ বছর পর এটা সংকুচন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই মহাবিশ্ব কত বছর পর সংকুচন হওয়ার সম্ভাবনা আছে? 8 × 10⁹ বছর পরে সংকুচন হওয়ার সম্ভাবনা আছে। এটাও একটা এমসিকিউ, এটাও আসতে পারে পরীক্ষায়। ওকে, আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাবো তার পরের কোশ্চেনে। তার পরের কোশ্চেনটা হচ্ছে তোমার সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি নির্গত করে। ওকে, পরের কোশ্চেনটা কি দেখো, সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি নির্গত করে। ওকে, আচ্ছা, তো সবাই জানো যে সূর্যে কি ঘটে? সূর্যে ফিউশন বিক্রিয়া ঘটে, তাই না? সূর্যে কোন বিক্রিয়া ঘটে? ফিউশন। আমি আবারও বলতেছি, সূর্যে কোন বিক্রিয়া ঘটে? ফিউশন বিক্রিয়া ঘটে। এবং ফিউশন বিক্রিয়াতে তোমার 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। ফিউশন বিক্রিয়াতে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এখন এই শক্তিটা তো সূর্যে উৎপন্ন হচ্ছে, সেই শক্তিটাই তো তোমার বিকৃত হয় আলো আকারে, তাই না? তাহলে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করতেছে? অ্যান্সারটা হবে তোমার 4 × 10⁻26 জুল। ওকে, 4 × 10⁻26 জুল। একদম সুন্দর মতে, মানে সুন্দরভাবে মুখস্থ করে রাখবা। ওকে, আচ্ছা, তো এইটার সঙ্গে না আরো কিছু মনে রাখবা। দেখো, সৌর ঔজ্জ্বল্য, এই অধ্যায়টা সূত্র আছে সৌর ঔজ্জ্বল্য। আচ্ছা, সৌর ঔজ্জ্বল্য এটাকে আমরা এলএস দ্বারা প্রকাশ করি। এলএস = 4πr²s। 4πr²s। আর দ্বারা বোঝায় সূর্যের ব্যাসার্ধ, আর এস দ্বারা বোঝায় সৌর ধ্রুবক। এস ফর সান, এস ফর সোলার কনস্ট্যান্ট। ওকে, এস ফর কি বোঝাচ্ছে? সোলার কনস্ট্যান্ট। এখন এই সৌর ধ্রুবকের ভ্যালু কত? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সৌর ধ্রুবকের ভ্যালু কত। ওকে, এটা মনে রাখবা 1.38 × 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সৌর ধ্রুবক ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, তো আশা করি তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো। পরের কোশ্চেনে চলে যাই আমরা। এর পরের কোশ্চেনে আছে তোমার, এর পরের কোশ্চেনটা কি আছে দেখো তো, গ্যালাক্সি গুলোর সরে যাওয়া পৃথিবী হতে পরের প্রশ্ন আছে গ্যালাক্সি গুলোর সরে যাওয়া পৃথিবী হতে এদের দূরত্বের ড্যাশ। ঠিক আছে, অপশনে কি কি আছে? বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। আমি আবারও বলতেছি, গ্যালাক্সি গুলোর সরে যাওয়া পৃথিবী হতে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। ওকে, তো এটা আসলে মুখস্থ করার দরকার নেই। মনে রাখবা যে এই অধ্যায়ে যখনই হচ্ছে কোনো কিছু সরে যাবে, সরে যাওয়া মানে কি? বেগ, বেগ আসবে। ঠিক আছে, তো মহাবিশ্ব কি হচ্ছে? প্রসারণ হচ্ছে না, কন্টিনিউয়াসলি কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। তো প্রসারিত হওয়া মানে কি? একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব বাড়বে, একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব বাড়বে। তো এই যে দূরত্ব বাড়তেছে, নিশ্চয়ই গ্যালাক্সি গুলো একটা বেগে সরে যাচ্ছে। এই গ্যালাক্সির বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে v = hd। ওকে, v = hd। তাহলে এখন প্রশ্নে বলছে কি দেখো তো, সরে যাওয়া, সরে যাওয়া মানে কি বুঝাইছে? বেগ বুঝাইছে। তাহলে পৃথিবী হতে এদের দূরত্বের কেমন? তাহলে দেখো তো, বেগের সঙ্গে দূরত্বের সম্পর্ক কি? নিশ্চয়ই d দ্বারা কি বোঝায়? ডিসটেন্স বা দূরত্ব। d দ্বারা কি বোঝাচ্ছে? ডিসটেন্স বা দূরত্ব। তাহলে v সমানুপাতিক d, অর্থাৎ সরে যাওয়া দূরত্বের সমানুপাতিক। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সমানুপাতিক। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই এইচটা কি? এই এইচটাকে বলা হয় হাবল ধ্রুবক, হাবল কনস্ট্যান্ট। এই অধ্যায় পড়তে গেলে তোমরা হাবলের নাম শুনবা, বিজ্ঞানী এডুইন হাবল। হাবল ধ্রুবক বা হাবল কনস্ট্যান্ট। এখন এই হাবল ধ্রুবকের ভ্যালু কত? এই হাবল ধ্রুবকের ভ্যালু হচ্ছে তোমার 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক, খুবই ইম্পর্টেন্ট ভ্যালু। এখন এই মেগা পার সেক, এমপিসি, এমপিসি মানে হচ্ছে মেগা পার সেক, মেগা পার সেক। বাংলা লিখলে পয়াকার র দন্তেশ একার ক। এখন এই পারসেক দ্বারা কি বোঝায়? পারসেক হচ্ছে একটা দূরত্বের একক। পারসেক কিসের একক? মহাকাশ দূরত্বের একটা একক। অর্থাৎ ধরো যে আমাদের পৃথিবী থেকে, মনে করি এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের নিকটতম নক্ষত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ,
আর এটা হচ্ছে আমাদের নিকটতম নক্ষত্র, এটা হচ্ছে স্টার। এই থেকে এইটুকুর যে দূরত্ব এটা কি বলা হয় 1 পারসেক। এটা কি বলা হয় 1 পারসেক। তো 1 পারসেক মানে কি? 1 পারসেক মানে হচ্ছে তোমার 3.084 ইনটু 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার। পৃথিবী থেকে তার নিকটতম তারার দূরত্ব কত? 3.084 ইনটু 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার। এটাকে আমরা কি বলি? পারসেক বলি। ওকে, তাহলে 1 মেগা পারসেক মানে কি? মেগা মানে 10 টু দি পাওয়ার 6, তাহলে আলটিমেটলি তুমি যদি 10 টু দি পাওয়ার 6 লিখলাম মেগার পরিবর্তে, আর পারসেক মানে কি 3.084 ইনটু 10 টু দি পাওয়ার 13, তাহলে গুণ করলে আসে 3.084 ইনটু 10 টু দি পাওয়ার 19 কিলোমিটার। ওকে, তাহলে এই মেগা পারসেকের ভ্যালুটা মাথায় রাখবা। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এই অধ্যায়ে আরো একটা সূত্র আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। হ্যাঁ, আর এই পারসেক টারসেক গুলো হচ্ছে তোমার মহাকাশ দূরত্বের একক। এগুলো নিয়ে মহাকাশ দূরত্বের একক নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তো দেখো এরপরে যে কোশ্চেনটা আছে, বিগ ব্যাং মডেলের জনক কে? বিগ ব্যাং মডেলের জনক কে? অপশনে কি কি আছে? উইলিয়াম হিগিন্স, জর্জ লেমাইটার, কোপারনিকাস, গ্যালিলিও। তো অ্যানসারটা হচ্ছে তোমার জর্জ লেমাইটার। অ্যানসারটা কি হবে? জর্জ লেমাইটার। ওকে, অ্যানসারটা হচ্ছে জর্জ লেমাইটার। আচ্ছা, তো এখান থেকে একটু মনে রাখবা, একটা হচ্ছে বিগ ব্যাং মডেল। ওকে, তো দেখো বিগ ব্যাং নিয়ে বই লিখছে স্টিফেন হকিং, কিন্তু সে কিন্তু মডেলের জনক না, এটা একটু মাথায় রাখবা। তাহলে বিগ ব্যাং মডেলের জনক অনেকেই অপশনে স্টিফেন হকিং দেখলে স্টিফেন হকিং মেরে দেবে, বাট স্টিফেন হকিং না, জর্জ লেমাইটার। তাহলে বিগ ব্যাং মডেলের জনক হচ্ছে জর্জ লেমাইটার। আচ্ছা, এবার আরেকটা আছে ব্ল্যাক হোল। দেখো দুইটাই বি দিয়ে শুরু, একটা হচ্ছে বিগ ব্যাং, একটা হচ্ছে ব্ল্যাক হোল, দুইটাই বি দিয়ে শুরু, এবং তোমার দুজনের নামই বর্গীয় দিয়ে শুরু, একটা হচ্ছে জর্জ, একটা হচ্ছে জন হুইলার। মনে রাখবা ব্ল্যাক হোল আবিষ্কার করেন জন হুইলার, আর বিগ ব্যাং মডেলের জনক জর্জ লেমাইটার। দুইটা পার্থক্য একটু ভালো করে মাথায় রাখবা। আশা করি তোমরা অ্যানসারটা পেয়েছো। ওকে, তাহলে আমরা তারপরের কোশ্চেনে যাই। তারপরের কোশ্চেন হচ্ছে কোন কণার কোনো প্রতিকণা নেই? ক্লাসটায় সবাই একটু লাইক দিয়ে দাও। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, একটু লাইক দিয়ে দাও। ঠিক আছে, গরিব মানুষ আমি, কোনো হোয়াইট আমার স্ক্রিন নেই বা কোনো ডিজিটাল বোর্ড নেই, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। বাট ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে সামনের দিনগুলোতে, তখন আমি একটা ছোট একটা স্ক্রিন বা ছোট একটা হোয়াইট বোর্ড, ডিজিটাল বোর্ড নেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন হচ্ছে কি তোমার কোন কণার কোনো প্রতিকণা নাই? তাহলে অপশনে আছে কি কি? ইলেকট্রন, হেড্রন, লেপটন আর ফোটন। ইলেকট্রন, হেড্রন, তারপর হচ্ছে কি লেপটন আর হচ্ছে ফোটন। তো অ্যানসারটা হচ্ছে ফোটন। অ্যানসারটা কি হবে? ফোটন হবে অ্যানসার। তো মনে রাখবা যে ফোটন, জেড বোসন আর হিগস বোসন। এই হিগস বোসনের আরেকটা নাম হচ্ছে গডস পার্টিকেল। কি বললাম? গডস পার্টিকেল। পার্টিকেল মানে কণা, আর গডস মানে হচ্ছে ঈশ্বর। এটাকে অনেকে আমরা ঈশ্বর কণা বলি। ঠিক আছে, কি বলা হয়? এটাকে ঈশ্বর কণা বলা হয়। তো এই তিনটা কণার ফোটন, ঠিক আছে, ফোটন, জেড বোসন আর হিগস বোসন, এদের কোনো প্রতিকণা নেই। খাতায় লিখে রাখো, এদের কোনো কি নাই? প্রতিকণা নেই। ওকে, এই তিনটার কোনো প্রতিকণা নেই। এবার আরেকটা কথা বলতে চাই, দেখো এই যে লেপটন কণা, ঠিক আছে, এই যে লেপটন কণা, এখান থেকে প্রশ্ন আসে। এই লেপটন কণা 3 প্রকার। লেপটন 3 প্রকার কণা। মানে লেপটন কণা কয় প্রকার? 3 প্রকার। কি কি? এটা মাথায় রাখবা যে ইলেকট্রন গোষ্ঠীয় কণা, তারপর হচ্ছে মিউ গোষ্ঠীয় কণা আর টাউ গোষ্ঠীয় কণা। ঠিক আছে, 3 প্রকার। কি কি? ইলেকট্রন, মিউ, আবার তোমরা এটাকে বা বুঝো না। ঠিক আছে, ইলেকট্রন, মিউ আর টাউ, এই 3 প্রকার হচ্ছে লেপটন কণা। এটা পরীক্ষা আসতে পারে, লেপটন কণা কয় প্রকার। এখন ইলেকট্রন কোন শ্রেণীর কণা? অ্যানসার হচ্ছে লেপটন শ্রেণীর কণা। মিউ1 কোন শ্রেণীর কণা? অ্যানসার হচ্ছে লেপটন শ্রেণীর কণা। টাউ1 কোন শ্রেণীর কণা? অ্যানসার হচ্ছে লেপটন কণা। ওকে, আচ্ছা, এরপরে এই হেড্রন কণা কয় প্রকার? এটাও পরীক্ষা আসতে পারে। তো মাথায় রাখবে হেড্রন কণা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার, কি বলে, হেড্রন, একটা হচ্ছে তোমার মিউ, মিউ মানে হচ্ছে 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 মিউ, মিউ মানে
বেরিয়ন আর একটা হচ্ছে তোমার কোয়ার্ক। ওকে, বেরিয়ন আর একটা হচ্ছে কোয়ার্ক। এবার কোয়ার্ক কয় প্রকার? মনে রাখবো কোয়ার্ক হচ্ছে 6 প্রকার। কোয়ার্ক কয় প্রকার? 6 প্রকার। এবং আমরা যে পড়ি না প্রোটন নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রন কোয়ার্ক কণা দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রোটন এবং নিউট্রন কোয়ার্ক কণা দ্বারা গঠিত। ওকে, আর আরেকটা কথা বলতে চাই যে যার যার যে ক্লাসটা দরকার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভাই আমার অমুক ক্লাসটা দরকার, আমার তমুক ক্লাসটা দরকার। ধরো যে ক্লাসের সংখ্যা মানে যে ক্লাসটা বেশি আসবে সবার মুখে সেই ক্লাসটাই আমি দ্রুত দিব। ধরো যে কেউ একজন কমেন্ট করলো যে ভাই আমাকে জ্যোতির্বিজ্ঞান আলোক জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাসটা দিন। হ্যাঁ, জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাসে দেখলাম যে অনেকেই কমেন্ট করছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, তাহলে আমি সেই ক্লাসটা নিব। ওকে, তোমাদের যেখানে যেখানে প্রবলেম সেই ক্লাসগুলো আমি নিব। তবে আরেকটা জিনিস আমি চিন্তা করছি যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি বেশি বেশি করে নিব। ঠিক আছে, শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার আছে ওগুলো আমি বেশি বেশি করে নিব। ওকে, আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। ওকে, তো অ্যানসারটা কি হবে? ফোটন হবে। কোন কোনার প্রতিকোণা নেই? ফোটন। আর কি কি বলছিলাম? ফোটনের সঙ্গে কি কি বলছিলাম? জেড বোসন আর হচ্ছে হিগস বোসন। আশা করি তোমরা খাতায় তুলে নিছো। এদের কোনো কি নাই? প্রতিকোণা নাই। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। তার পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমাদের এই মেডিসিন বইটা নিতে পারো কিন্তু। হ্যাঁ, আমাদের মেডিসিন বইটা অনেক সুন্দর করে করছি। ঠিক আছে, মানে ভিতরটা অনেক সুন্দর করে সাজানো। 10,000-এর উপরে তোমার হচ্ছে প্রশ্ন আছে এবং উত্তর আছে। ইনশাআল্লাহ 10,000 প্রশ্ন সলভ করলে এর বাইরে থেকে কিছু আসবে না। ওকে, আর পিডিএফ এর দাম হচ্ছে 310 টাকা, হার্ড কপির দাম হচ্ছে 610 টাকা। বইটা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করতে পারো। এই যে এই নম্বরে 01321935059 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করতে পারো বইটা নিতে চাইলে। ওকে, সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দেবো, কোনো লাইব্রেরিতে আমাদের বই পাবা না। ওকে, তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে তোমার কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে কি বলে? কৃষ্ণ বিবর মানে কৃষ্ণ বিবর মানে হচ্ছে ব্ল্যাক হোল। কৃষ্ণ বিবর মানে কি? ব্ল্যাক হোল। তাহলে কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে কি বলে? অ্যান্সারটা হচ্ছে তোমার ঘটনা দিগন্ত। ঘটনা দিগন্ত। ওকে, তো দেখো কৃষ্ণ বিবর বেসিক্যালি জিনিসটা কি? আমরা যখন 2 নম্বর কোশ্চেনের উত্তর দিচ্ছিলাম, মানে 2 নম্বর প্রশ্ন করতেছিলাম যে নিউট্রন তারকা সংকুচিত কি হয়? ব্ল্যাক হোল হয়। অর্থাৎ একটা তারার সর্বশেষ পরিণতি হচ্ছে ব্ল্যাক হোল। কি বললাম? একটা তারার সর্বশেষ পরিণতি হচ্ছে কি? ব্ল্যাক হোল। হ্যাঁ, তো এই ব্ল্যাক হোলটা তাহলে কি হবে? নিশ্চয়ই একটা তারকার মতো হবে। ঠিক আছে, তাহলে এই যে এইটা মনে করো ব্ল্যাক হোল। এটা হচ্ছে একটা ব্ল্যাক হোল। আচ্ছা, তো এখন এই তারকার একটা হচ্ছে কি তোমার গ্র্যাভিটেশনাল এরিয়া থাকবে। ব্ল্যাক হোলের কি থাকবে? একটা গ্র্যাভিটেশনাল এরিয়া। তাহলে আমি মনে করতেছি যে এইটা হচ্ছে তার গ্র্যাভিটেশনাল এরিয়া। আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল এরিয়া বা মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র যেমন ধরো পৃথিবী, এটা যদি পৃথিবী হইতো আর এটা যদি তার মহাকর্ষ ক্ষেত্র হইতো, তার মানে এই ক্ষেত্রের ভিতরে যদি কোনো একটা বস্তু থাকতো, তাহলে সেটা সরাসরি এসে এই গ্রহে পড়বে। কারণ এই বস্তুর উপরে এই গ্রহ বা এই নক্ষত্র বা এই পৃথিবী কি করতেছে? আকর্ষণ বল কাজ করতেছে। কিন্তু যখনই বাইরে যাবে তখন আর আকর্ষণ বল কাজ করবে না, কারণ এই সীমানার বাইরে আকর্ষণ বল তো থাকে না, তারা থাকে বাট খুবই দুর্বল, যেটা হিসাব না করলেই চলে। বাট এই ক্ষেত্রের ভিতরে আকর্ষণ বলটা অনেক প্রবল। আচ্ছা, তো ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, মহাকর্ষীয় ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে আমরা বলি ঘটনা দিগন্ত। ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই ক্ষেত্রটাকে আমরা কি বলি? ঘটনা দিগন্ত। ওকে, তাহলে প্রশ্নে কি বলছে দেখো তো। প্রশ্নে বলছে যে তোমার কৃষ্ণবিবর অঞ্চলের সীমাকে কি বলে? অপশন 1 শোয়ারশীল ব্যাসার্ধ, নেবুলা, ঘটনা দিগন্ত, সাদা বামন। তো সাদা বামন তো একটা তারা, সাদা বামন তো একটা তারা, তাই না? সূর্যের পরেই সে কিসে পরিণত হয়? সাদা বামনে পরিণত হয়। নেবুলা তো গ্যাস পিণ্ড, আগেই বলছিলাম। আচ্ছা, শোয়ারশীল ব্যাসার্ধ, দেখো সীমা বলছে, প্রশ্নে বলে দিচ্ছে কি সীমা। সীমা আর ব্যাসার্ধ কি এক জিনিস? এক জিনিস না। তো এই যে দেখো, এইটা হচ্ছে ঘটনা দিগন্ত, এটা হচ্ছে একটা সীমানা, এটা সীমানার মতো কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে ঘটনা দিগন্ত। আর এই সীমার যে ব্যাসার্ধ, এই সীমার যে ব্যাসার্ধ ধরলাম আর এস, এটা কি বলা হয়? শোয়ারশীল ব্যাসার্ধ। শোয়ারশীল ব্যাসার্ধ। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে তোমার আর কি ঘটনা দিগন্ত এবং শোয়ারশীল ব্যাসার্ধের পার্থক্য। তো এই ব্ল্যাক হোলের ক্ষেত্রে একটা সূত্র আছে, এই শোয়ারশীল ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র হচ্ছে RS = 2gm/c²। ওকে, তো দেখো 2 একটা ধ্রুবক সংখ্যা, g দ্বারা কি বোঝায়? মহাকর্ষীয় ধ্রুবক, যার ভ্যালু কত? 6.673 × 10⁻11। এটা হচ্ছে তোমার -11 না -12, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু।
আর সি দ্বারা কি বোঝায়? আলোর বেগ। সি দ্বারা কি বোঝায়? আলোর বেগ। আচ্ছা এটা মনে হয় 11 হবে, এটা 11 হবে, ঠিক আছে। আচ্ছা তো এই সি দ্বারা কি বোঝাচ্ছে? আলোর বেগ। তো দেখো এই এম দ্বারা কি বোঝায়? ভর। তাহলে ভর ব্যতীত বাদবাকি সবাই কি ধ্রুবক না? ভর ব্যতীত বাদবাকি সবাই হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে এই সহনশীল ব্যাসার্ধ বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? ভরের উপরে ডিপেন্ড করে। তাহলে আর এস সমানুপাতিক এম, আর এস সমানুপাতিক এম, অর্থাৎ সহনশীল ব্যাসার্ধ ভরের সমানুপাতিক। তার মানে এই ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে, একটা ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে তার সহনশীল ব্যাসার্ধ তত কি হবে? বেশি হবে। তার সহনশীল ব্যাসার্ধ তত বেশি হবে, আর ঘটনা দিগন্ত কি হবে? বড় হবে। ওকে, আশা করি এইটুকু বুঝতে পারছো, এইটুকু ব্যাপারটা বুঝতে পারলে হবে। আচ্ছা এর পরের কোশ্চেনে চলে যাই আমরা। আর পরের কোশ্চেনে বলা আছে যে নিচের কোনটি মহাকাশ পরিমাপের একক? নিচের কোনটি মহাকাশ পরিমাপের একক? আমাদের কাছে অপশন আছে পারসেক, পারসেক একক, জ্যোতিষ্ক একক, নভ একক, আলোকবর্ষ একক। তো অ্যান্সারটা হবে জ্যোতিষ্ক একক। জ্যোতিষ্ক একক। দেখো পারসেক এককে আমরা একটু আগে পড়ে আসছি যে 1 পারসেক ইকুয়াল টু 3.084 ইনটু 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার। আমরা 1 মেগা পারসেকও পড়ে আসছি। হ্যাঁ, আর পারসেক মানে কি ছিল? যে তারা থেকে মানে পৃথিবী থেকে নিকটতম তারার মধ্যবর্তী দূরত্ব, এটা ছিল পারসেক। আচ্ছা তারপরে দেখো 1 লাইট ইয়ার বা আলোকবর্ষ, 1 লাইট ইয়ার বা আলোকবর্ষ এটাও কিন্তু দূরত্ব পরিমাপের একক। অর্থাৎ আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলি? 1 লাইট ইয়ার। এই 1 লাইট ইয়ারের ভ্যালুটা কত জানা আছে? 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। এবার দেখো তোমার নভ একক আছে। নভ একক এটাকে আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU সংক্ষেপে AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটার ভ্যালু হচ্ছে তোমার 1.496 ইনটু 10 টু দি পাওয়ার 11 মিটার, 11 মিটার, বা এটাকে আমরা এভাবে বলতে পারি 1.496 ইনটু 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। ঠিক আছে, 8 কিলোমিটার এটাও বলতে পারি। তো আসলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট জিনিসটা কি একটু সংক্ষেপে বুঝাই দিই। দেখো এটা হচ্ছে সূর্য, সান, আর এটা হচ্ছে তোমার পৃথিবী, আর্থ। ওকে, সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটাকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা নভ একক। ঠিক আছে। আচ্ছা এরপরে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা মাইলেও মনে রাখবো, একটু কষ্ট করে মাইলেও মনে রাখতে হবে, কারণ দিয়ে দিতে পারে মাইলে। তো মাইলের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে 9.289 ইনটু 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 7 মাইল। ওকে, এই কয়েকটা ভ্যালু, এই কয়েকটা ভ্যালু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন এবং সর্বশেষ প্রশ্ন, পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপ? মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপ? অপশন এ রেডিও টেলিস্কোপ, অপশন বি ম্যাগনেটিক টেলিস্কোপ, অপশন সি গামা রে টেলিস্কোপ, অপশন ডি অপটিক্যাল টেলিস্কোপ। তো অ্যানসারটা হচ্ছে ম্যাগনেটিক টেলিস্কোপ। এই অধ্যায় তুমি যখন একবার পড়বা, পড়ার সময় দেখবা সর্বশেষ অংশে দেখবা যে বিভিন্ন টেলিস্কোপের নাম বলা আছে। কি কি আছে দেখো, রেডিও টেলিস্কোপ এটা ইউজ করা হয়, তারপর হচ্ছে গিয়া তোমার গামা রে টেলিস্কোপ, তারপর হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ, রেডিও টেলিস্কোপ, গামা রে টেলিস্কোপ। আরেকটা আছে তোমার এক্স রে টেলিস্কোপ। ওকে, আচ্ছা তো আরেকটা আছে তোমার আর্টিফিশিয়াল উপগ্রহ, মানে কৃত্রিম উপগ্রহ। এত কষ্ট করে বলা দরকার নেই, কৃত্রিম উপগ্রহ। এই 5টা জিনিস মহাকাশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়। মহাকাশ পর্যবেক্ষণে এই 5টা জিনিস ব্যবহার করা হয়। ওকে, কি রেডিও টেলিস্কোপ, গামা রে টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, এক্স রে টেলিস্কোপ আর কৃত্রিম উপগ্রহ। এই 5টা জিনিস হচ্ছে মহাকাশ গবেষণায় ব্যবহৃত করা হয়। এখন এই কৃত্রিম উপগ্রহ, এটা নাম শুনলেই তুমি বুঝতে পারবা যে এটা মহাকাশ গবেষণায় ব্যবহার করা হচ্ছে। তো দেখো বাকি আছে কি, রেডিও, গামা রে, অপটিক্যাল, এক্স রে। এটা মনে রাখতে হবে এভাবে, ROG, রগ এক্স। ঠিক আছে, আমরা বিভিন্ন ফোনের নাম মনে রাখি না, যেমন আইফোন 12 প্রো ম্যাক্স। ঠিক আছে, তো এরকম মনে রাখবো যে রগ নামে একটা ফোন আছে। হ্যাঁ, আসলে কিন্তু রগ নামে একটা ফোন আছে, গেমিং ফোন। হ্যাঁ, রগ।
আসুস কোম্পানির একটা ফোন, গেমিং ফোন রগ। তো মনে রাখবো এটা এভাবে যে রগ এক্স, এটা আমাদের একটা ফোন, বা এই জিনিসটা নিয়ে আমরা কি করি, মহাকাশ নিয়ে খেলাধুলা করি। তাহলে আর এ হচ্ছে রেডিও টেলিস্কোপ, ওতে হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ, জিতে হচ্ছে গামা টেলিস্কোপ, আর এক্স তে হচ্ছে এক্স রে টেলিস্কোপ। এই 4টা টেলিস্কোপ আমাদের মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের মেডিকেলে আসার মতো, মানে মেডিকেলের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সমাধান ক্লাস। কমেন্ট করে জানাও যে এরপরে তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস চাও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, ঠিক আছে? আমার প্রত্যেকটা ভিডিওতে একটু লাইক দেওয়ার চেষ্টা করবা, বাট বিকজ দেখো ক্লাসের দিক থেকে আমার মনে হয় যে আমার কোয়ালিটি এনাফ, ঠিক আছে? মানে খাপে খাপ মজনুর বাপ, ক্লাসের কোয়ালিটিতে আমি অন্যান্য অনেক ভাইয়ের চেয়ে আগায় আছি। বাট হচ্ছে কি আমার চ্যানেলের রিস্কটা কেন যে কম আমি জানি না, ঠিক আছে? আমার যে ইকুইপমেন্ট কম এই কারণে রিস্ক কম, নাকি আমার ভিডিও কোয়ালিটি খারাপ আমি বুঝতেছি না, বা আমার সাউন্ড কোয়ালিটি খারাপ, কি যে খারাপ আমি এটাই ফাইন্ড আউট করতে পারতেছি না। বাট আমি আমার মতো চেষ্টা করতেছি তোমাদেরকে সর্বাত্মকটা হেল্প করার, সর্বোচ্চ যে হেল্পটা আছে সেই হেল্পটা করার চেষ্টা করতেছি। আর দেখো আমি কিন্তু প্রচুর পরিমাণে গাইডলাইন ভিডিও বানাই, সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবো, আমিও তোমাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাও এরপরে কোন অধ্যায়ের ক্লাস চাও। থ্যাংক ইউ।